आओ बच्चों तुम्हें सुनाए কাহানি ইন্ডিয়ান এডুকেশন কি, যেটা শুনে তুমি বলবে এমন এডুকেশনের দরকার কি। আজ আমরা দুঃখজনকভাবে এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি। দিল্লিতে, ভারতবর্ষে আমার জীবদ্দশায় অন্তত দেখা প্রথম একটা এত বড় আকারে এডুকেশন নিয়ে প্রটেস্ট হচ্ছে। কিন্তু কোনো চ্যানেলে কোনো জায়গাতে আমি আসল এডুকেশন নিয়ে ডিসকাশন দেখতে পাচ্ছি না। ভারতীয় এডুকেশন আজ কোন জায়গায় দাঁড়িয়ে আছে? আমরা এই কমপ্লিট ওভারহলের কথা শুনছি, কিন্তু আসলে আমাদের দেশে কজন জানে যে কমপ্লিট ওভারঅল বলতে আমরা কি ওভারঅল করার চেষ্টা করব, কি ওভারঅল করার দরকার? ভারতীয় এডুকেশন পলিটিক্স বাদ দিয়ে অ্যাকচুয়ালি নাম্বারসে রিয়েলিটিতে কোথায় দাঁড়িয়ে আছে সেইটা নিয়ে আজকে আমরা এই ভিডিওয়ে কথা বলবো। এবং আপনি যদি এই ভিডিওতে কোনো রকম পলিটিক্যাল ফ্লেভার থাকবে এমন আশা করে আসেন, তাহলে আমি আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করবো যে তা হয়তো হবে না। এই ভিডিওতে স্ট্রিক্টলি নাম্বার ওয়াইজ, ফ্যাক্ট ওয়াইজ কিন্তু ভারতীয় এডুকেশন আজ কোথায় দাঁড়িয়ে আছে সেইটা ডিসকাস করব। প্রথমেই আমাদের যেটা জানা দরকার যে 1986 সালের পরে প্রথমবার 2020 সালে একটা নতুন এনইপি আসে, যেটাকে আমরা বলি ন্যাশনাল এডুকেশন পলিসি। এবং এই পলিসি কিন্তু অনেকগুলো চেঞ্জের কথা সরকারকে বা এই যে ভারতের এডুকেশন সিস্টেমকে রিভ্যাম্প করতে তারা কিন্তু সাজেস্ট করে। তাই এই এনইপি আমাদের গাইডলাইন হওয়া উচিত যে ভারতীয় পড়াশোনা আজ কোথায় দাঁড়িয়ে আছে সেইটাকে বিচার করা। প্রথমেই এখানে আপনাকে একটা নাম্বারের কথা বলি, যেটা কিন্তু সাজেস্টেড যে ভারত নিজের জিডিপির 6% এডুকেশনে খরচা করবে। এটা কিন্তু মিনিমাম ভারতের খরচ করা উচিত, যাতে নিজের এই বিরাট যে পুল অফ মানুষ আছে তাদেরকে একটা কোয়ালিটি এডুকেশন দেওয়া যায়, শুধু এডুকেশন নয়, কোয়ালিটি এডুকেশন। আমাদের দেশে এডুকেশনের অভাব নেই, অভাব কোয়ালিটি এডুকেশন। তাই আপনি বুঝতেই পাচ্ছেন যে একই ভারতের জিডিপি নাম্বারস কিন্তু খুব ডিবেটে থাকে, এবং এটা কিন্তু শুধু ওয়েস্টার্ন মিডিয়া না, ভারতের মধ্যেও কিন্তু এই নাম্বারগুলো ডিবেটেড। তো এই ডিবেটেড জিডিপি ফিগারে 3% কিন্তু 3 থেকে 4% খুব বেশি হলে কিন্তু ভারতে ইউজ হয়, যেটার প্রেসক্রিপশনটা হচ্ছে 6%। অতএব আমরা যেটা করার কথা অলরেডি তার হাফ করছি। আবার জানি এটা পলিটিক্যাল ভিডিও না, তাও আমাদের এই পোলারাইজড দেশের জন্য বলে দিই যে আমি কিন্তু এটা বিজেপির কথা বলছি না। হ্যাঁ, বিজেপির পলিসিটা 2020 সালে এসেছে, যারা এটা প্রপোজ করেছে, বাট এটা কিন্তু কংগ্রেসের সময় ছিল। 1986 সালের পরেও কিন্তু কংগ্রেসের কাছে অনেক সময় ছিল এনইপি করার, নতুন এডুকেশন পলিসি আনার, তা কিন্তু কংগ্রেসও আনেনি। সো এটা বিজেপি কংগ্রেসের ব্যাপার না। আমাদের যে পড়াশোনার প্রতি নেগলেক্টটা, সেটা কিন্তু প্রথমেই জিডিপি নাম্বার আমাদের দেখিয়ে দেয়। যদি আমাদের 6% লাগে, কোথায় দেশ চেষ্টা করবে 8% লাগানোর, সেখানে তো 8%-এর জায়গায় আমাদের 4% খরচা হচ্ছে। তাই জন্য দেশে এনাফ রিসার্চ সেন্টার, এনাফ কোয়ালিটি এডুকেশন, এনাফ ভোকাল এডুকেশনের কোনো ইনফ্রাস্ট্রাকচার কিন্তু আমাদের দেশে নেই। এবং আমাদের দেশে অল্প যাদের পয়সা আছে, এই যে নেতারা যাদের বিরুদ্ধে আজকে এই এডুকেশন প্রটেস্টটা হচ্ছে, এবং যে নেতারা যারা এই নেতাদের বিরুদ্ধে প্রটেস্ট করছে, মানে অপোজিশন নেতারা, এবং দেশে যারা বিজনেসম্যান আছে, মোটামুটি দেশে যার কাছে অ্যাডিকুয়েট পয়সা আছে, তাদের সবার সবার না হলেও তাদের ম্যাক্সিমাম যে তাদের বাড়ির বাচ্চা, তারা কিন্তু বিদেশে পড়ে। রাহুল গান্ধী কিন্তু আমাদের দেশে পড়াশোনা করেনি। আজকে যারা বিজেপির টপ প্রোফাইল নেতা, তাদের ছেলে মেয়েরা কিন্তু আমাদের দেশে পড়াশোনা করে না। তাই আমাদের দেশের এডুকেশন বাজেট নিয়ে ছেলে খেলা করতে থাকাই যায়, কারণ দেশের যারা ক্রিম তারা এমনি পড়বে বাইরে। সেখানে তো আর করাপশন নেই, সেখানে পেপার লিকও হয় না, সেখানে এরকম সমস্যা নেই। তো প্রথম জিনিস হচ্ছে যে আমাদের জিডিপি নাম্বারই ভারতীয় এডুকেশনের যে কঙ্কাল চেহারাটা, তার কথা কিন্তু জিডিপি আমাদের একটা ইঙ্গিত দেয়। আচ্ছা, এবারে আমরা যেটা ডিসকাস করব যে এই এনইপি অ্যাকচুয়ালি কী কী সাজেস্ট করে, কী কী চেঞ্জ সাজেস্ট করা হয়। প্রথমেই যে চেঞ্জটা সাজেস্ট করা হয় যে আমাদের যে 10+2 সিস্টেমটা ছিল, যে ক্লাস 10 অবধি আমিও যেটাতে পড়েছি, যে ক্লাস 10, তারপরে 11-12 এবং তারপরে কলেজ, এইটাকে কিন্তু চেঞ্জ করে করা হয় 5-3-3-4। শুনে একটা ফুটবলের ফরমেশন মনে হচ্ছে, কিন্তু আসলে ব্যাপারটা খুব সোজা, যে 5 বছর ফর্মেটিভ ইয়ার, যেগুলো হচ্ছে আপনার প্রি নার্সারি থেকে নার্সারি, কেজি, এই যে প্রি স্কুলিং যে ইয়ারটা, তারপরে কিন্তু 3 বছরের একটা ফর্মেটিভ ইয়ার, বা যেটাকে প্রিপারেটরি ইয়ারও বলা হচ্ছে, তার পরের 3 বছর হচ্ছে মিডল ইয়ার, এবং তার পরের যে 4 বছর সেইটা হচ্ছে সেকেন্ডারি ইয়ার। এইভাবে কিন্তু এখন এই 10+2টাকে রিপ্লেস করে এইভাবে স্ট্রাকচার করার কিন্তু পরামর্শ দিয়েছে এনইপি। এবার ভারতবর্ষে যেটা হয় যে পরামর্শ তো দিয়েছে, কিন্তু কতটা ইমপ্লিমেন্টেশন হয়েছে এটা, সেটা খুব বেশি নয়। 30-40%ও কিন্তু খুব হাই এস্টিমেট, যেখানে কিন্তু অ্যাকচুয়ালি এটি ইমপ্লিমেন্টেড হয়েছে। অতএব এখনও কিন্তু এই যে 1 নম্বর যে চেঞ্জটা সাজেস্ট করা হয়েছে, সেটা কিন্তু ভারতে ইউনিভার্সালি ইমপ্লিমেন্টেডই হয়নি। এবং এটি ইমপ্লিমেন্টেড হলে তবে না বোঝা যাবে যে এর থেকে কী সুবিধে হলো। 10+2 সিস্টেমটাকে সরিয়ে এই যে নতুন সিস্টেম, সেটার আসলে গ্রাউন্ডে কী সুবিধে হলো বা কী চ্যালেঞ্জেস তৈরি হলো, সেটা তো তখন জানা যাবে
যখন এটা ইউনিভার্সালি সারা ভারতে অ্যাপ্লিকেবল হবে, যেটা কিন্তু এখনো হয়নি। দ্বিতীয় নম্বর যে জিনিসটা এনইপি সাজেস্ট করেছে সেটা হচ্ছে গ্রেটার ফ্লেক্সিবিলিটি। যেটা হচ্ছে আমাদের সময় যেটা হতো যে আমাদের স্ট্রিম বেছে নিতে হতো। কমার্স পড়লে কমার্স পড়ো, আর্টস পড়লে আর্টস পড়ো, সায়েন্স পড়লে সায়েন্স পড়ো। এখন কিন্তু এনইপি বলেছে যে তারা কিন্তু কম্বিনেশনে সাবজেক্ট নিতে পারবে। মানে আমি ফিজিক্স আর অ্যাকাউন্টেন্সি একসাথেই পড়তে পারি ইচ্ছা হলে। আমি কিন্তু ইংলিশ, কেমিস্ট্রি আর বিজনেস স্টাডিজ একসাথে পড়তে পারি। যাতে ফ্লেক্সিবল হয়, যাতে স্টুডেন্টরা চুজ করতে পারে যে আমার এগুলো পছন্দের সাবজেক্ট, এই কম্বিনেশনে আমি পড়াশোনা করব। কিন্তু আবারও সেই মুশকিল এক জায়গায়, যেটা কিন্তু এখনো ভারতে ইমপ্লিমেন্টেড হয়নি এবং এর ইমপ্লিমেন্টেশন রেট কিন্তু 10%-এরও কম। ভারতীয় স্কুল যেগুলো চলে তাদের কাছে কিন্তু ইনফ্রাস্ট্রাকচারই নেই যে তারা এই চেঞ্জটাকে ইমপ্লিমেন্ট করবে, কারণ এর জন্য অনেক অ্যাডিশনাল টিচার দরকার। ক্লাস 6 থেকে ভোকেশনাল যে এডুকেশন আছে সেটাও কিন্তু একটা ম্যান্ডেটরি করার কথা এনইপি বলে। মানে স্টুডেন্টদের পড়াশোনা শেখানোর সাথে এগ্রিকালচার, কার্পেন্ট্রি, টয় মেকিং, কোডিং, নানান রকম স্কিল যাতে শেখানো হয়। অন্যান্য সব টাই আপস করে বড় বড় কোম্পানি, বড় বড় অন্য যে ইনস্টিটিউট আছে তাদের সাথে টাই আপ করে স্টুডেন্টদের যাতে একটা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স দেওয়া যায়, এই ভোকেশনাল ট্রেনিংয়ের কথাও কিন্তু এনইপিতে বলা আছে। আবার ইমপ্লিমেন্টেশন। আপনার বাড়ির বাচ্চা কি ফার্মিং শিখছে? আপনার বাড়ির বাচ্চা কি টয় মেকিং শিখছে? এবং আমরা কিন্তু কথা বলছি কলকাতা স্কুলের। তার মানে আপনি চিন্তা করুন গ্রামের স্কুলগুলোতে এগুলো ইমপ্লিমেন্ট হতে কতদিন লাগবে, যখন কলকাতাতেই হয়নি। অন পেপার ইটস আ গ্রেট আইডিয়া। ভোকেশনাল ট্রেনিং সত্যিই আমাদের দেশে দরকার, কিন্তু তার ইমপ্লিমেন্টেশন করার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার আমাদের স্কুলগুলোয় দরকার, সেগুলো কিন্তু আমাদের স্কুলের মধ্যে নেই। এরপরে এনইপি আরও সাজেস্ট করে যে মাদার টাঙে পড়াশোনাকে এর ওপরে এমফাসাইজ দেয়া এবং বোর্ড এক্সামগুলোকে এই যে মুখস্থ বিদ্যে দিয়ে যে বোর্ড এক্সাম চলছে, যে চ্যাপ্টার পড়ে যাও, মুখস্থ করে যাও, তারপর গিয়ে উগড়ে দিয়ে চলে এসো, এটাকে কিন্তু প্রবলেম সলভিং এবং ক্রিটিক্যাল থিঙ্কিং দিয়ে সলভ করার মতো এক্সামে পরিণত করার একটা কিন্তু প্রপোজাল এনইপি থেকে দেয়া হয়েছে। এই দুটো জিনিসও ইমপ্লিমেন্ট করা যায়নি এবং এই দুটো জিনিস ইমপ্লিমেন্ট করা টাফ। তার প্রথম কারণ হচ্ছে যে এখন আমাদের ইন্ডিয়াতে এটা কেউ মানুক না মানুক, যারই বাচ্চা হয় সে কিন্তু চায় যে আমার বাচ্চা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ুক। কেউ চায় না যে আমার বাচ্চা মাদার টাঙ্গে কথা বলুক, এক সাউথ ইন্ডিয়া ছাড়া। আমি তো জানি না, বাঙালি বাড়িতে তো কেউ খুব আর্থিকভাবে সচ্ছল কিন্তু তার বাচ্চা বাংলা মিডিয়ামে পড়ছে, এটা কিন্তু আজকাল সচরাচর দেখাই যায় না। তাই যে বিষয় নিয়ে পাবলিকের মধ্যে ডিম্যান্ড নেই, সেই বিষয়ে রোল আউট করেনি, ইমপ্লিমেন্টেড হয়নি, এটার বলতে বাধা নেই। এবং এই বোর্ড এক্সামিনেশনও কিন্তু আগেকার দিনের ফরম্যাটেই এখনও অবধি চলছে। তাতেও কিন্তু যে একটা বিশাল খুব ক্রিটিক্যাল থিঙ্কিং দিয়ে সলভ করা, সিলেবাসে একটা খুব ওভারহল, এইসব কিন্তু দেখা যায়নি। হ্যাঁ, এইসব সিলেবাস থেকে জিনিসপত্র কেটে-কুটে বাদ দেওয়া হয়েছে, কিন্তু এর বাইরে যে একদম একটা আমূল পরিবর্তন হয়ে গেছে বোর্ড এক্সামের, তা কিন্তু এখনো হয়নি। এনইপির মধ্যে আরও অনেক পয়েন্ট আছে। তার মধ্যে গ্রেটার ফোকাস টু রিসার্চ এবং এই যাতে হায়ার এডুকেশনের জন্য একটা ক্রেডিট ব্যাংক সরকার দিতে পারে স্টুডেন্টদের, যেটা আগে স্টুডেন্ট লোন ছিল, সেরকমই একটা ব্যাপার যে স্টুডেন্ট যাতে ক্যাপিটাল অ্যাক্সেস করতে পারে তাদের পড়াশোনা করার জন্যে, এবং যাতে 2030 সালের মধ্যে ভারতের 50% স্টুডেন্ট যে জনসংখ্যা হবে তারা যেন হায়ার স্টাডিজের জন্য এনরোল করে। এনইপি কিন্তু এর লক্ষ্যমাত্রাও রেখেছে। এখন এই হয়ে গেল অন পেপার। এনইপি নিয়ে আপনাকে একটা ধারণা দিতে পারলাম যে অন পেপার আমাদের পজিশনটা কি ভারতীয় পড়াশোনা নিয়ে। এবার কয়েকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। যে আমরা প্রথমেই যেমনটা বললাম যে লাস্ট যে এনইপি আমাদের দেশে হয়েছিল, যেটা 1986 সালে হয়েছিল, যেটা আজকে 40 বছর পুরনো, এখনো কিন্তু সেইটাই ইমপ্লিমেন্টেড আছে সারা দেশে। এই যে নতুন এডুকেশন পলিসি, যেটা পেপারে মোটামুটি ঠিকঠাক, এই নিয়ে আরও আলোচনা দরকার, আমার এতে আরও পয়েন্ট আছে যে ইট ইজ নট এনাফ, সেগুলো আমি পরে আসছি। কিন্তু এই 2020 থেকে 2026 বছরে কিন্তু এনইপি ইমপ্লিমেন্টেড হয়েছে। কয়েকটা জিনিস হয়তো 50-60% ইমপ্লিমেন্ট হয়েছে, আবার ম্যাক্সিমাম জিনিসই 20-30% ইমপ্লিমেন্ট হয়েছে, কারণ ভারতে সেই এডুকেশন ইনফ্রাস্ট্রাকচার তৈরিই কেউ করেনি যে এই যে চেঞ্জেসগুলোকে রাতারাতি ইমপ্লিমেন্ট করা যায়। তাই জন্য আমরা কিন্তু এখনও বেশ একটা পুরনো দিনের এডুকেশন সিস্টেমে আটকে আছি এবং সেইটা কিন্তু আমাদের দেশের সেই কবেকার কাল থেকে চলে আসছে। কিন্তু এখানে যেটা বোঝার ব্যাপার যে আগেকার দিনের যে ডিমান্ড ছিল একটা স্টুডেন্টের থেকে, মানে আপনি পড়াশোনা করে কেন লোকে পড়াশোনা করে? যাতে সে বাকি জীবনে সে পড়াশোনা দিয়ে সে যা শিখেছে সেইটা দিয়ে সে উপার্জন করতে পারে। এখন 1986 সালের পৃথিবীতে কম্পিউটার ছিল না, ইন্টারনেট ছিল না। সেই যে ওয়ার্ল্ডটা, সেই ওয়ার্ল্ডটা কিন্তু ভীষণ আলাদা আজকের ওয়ার্ল্ডের থেকে। তাই তখনকার দিনের জন্য ডিজাইনড একটা পলিসি যদি আমরা আজও চালাই, তাহলে যে এর ফলাফল ক্যাটাস্ট্রফিক হবে সেটা আর বলতে কি বাধা থাকে? এবং আরেকটা জিনিস বুঝতে হবে যে ভারত যেটা সিভিলাইজেশনালি একটা পড়াশোনা করার দেশ, যে দেশে তক্ষশিলা ছিল, যে দেশে অর্থশাস্ত্র লেখা হয়েছে, যে দেশে কামাসূত্রা লেখা হয়েছে, যে দেশে রামানুজন ছিল, যে দেশ থেকে এতগুলো নোবেল লরিয়েট আছে,
সেই দেশে কিন্তু যে মানের পড়াশোনা আমরা এক্সপেক্ট করছি, আমরা কিন্তু সেই মানের ধারের কাছেও কোথাও নেই। এবং আমাদের কিন্তু কালকে কম্পিট করতে হবে চায়নার সাথে। এবং এইখানে কিন্তু একটা বাস মিস করার গল্প আছে। যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয় তখন ভারত পরাধীন ছিল, ব্রিটেনের আন্ডারে ছিল, তাই সেই বাস কিন্তু আমরা মিস করে ফেলি। এরপর যখন কম্পিউটার আর ইন্টারনেটের রেভলিউশন আসে, তখন কিন্তু আজকেও কিন্তু আমাদের গ্রামে গ্রামে সব বাচ্চা কম্পিউটার জানে না। গ্রামে গ্রামে কিন্তু কম্পিউটার ঢোকেনি এখনো, ইন্ডিয়ার প্রত্যন্ত জায়গায় কিন্তু সবার কাছে একটা কম্পিউটার নেই। হ্যাঁ, মোবাইল এসে, ইন্টারনেটে জিও এসে সেটার রিচ কিন্তু অনেকটা বেড়েছে, কিন্তু স্টিল উই আর লেট অন দ্যাট। আজকে যদি কেউ সেগুলোর ওপর ক্যাপিটালাইজ করতে পারে বা করতে চায়, সেই মার্কেটগুলো কিন্তু অলরেডি ভীষণ স্যাচুরেটেড হয়ে গেছে, তাই সেখানে কিন্তু সুযোগ কম। যেখানে অপরচুনিটি তৈরি হবে সেটা হচ্ছে এআই। এবং শুধু অপরচুনিটি তৈরি না, এআই কিন্তু এসে অনেকই পুরনো যে চাকরিগুলো আছে সেগুলোকে রিডান্ডেন্ট করে দেবে। সেই চাকরিগুলো কিন্তু আর থাকবেই না। অতএব নতুন ধরনের যেসব চাকরি বাকরি তৈরি হবে তা কিন্তু এই এআই থেকে আসবে। তো অপরচুনিটি এখন এআইতে। এখন আমাদের প্রত্যেকটা স্কুলে, বিশেষ করে গ্রামাঞ্চলে যেসব স্কুল আছে, সেখানে কি এআই শেখানো হচ্ছে বাচ্চাদের? আমার তো মনে হয় না। অতএব আজকের দিনে কিন্তু আমাদের চ্যালেঞ্জটা আলাদা, বিকজ উই আর লিভিং ইন দ্য এজ অফ এআই। আজকে কিন্তু ইনফরমেশন জলের থেকে সস্তা। তাই আমরা যখন দেখি যে আমাদের দেশে এই উদ্ভট যে ডিসকাশনসগুলো চলতে থাকে, যে মুঘল হিস্ট্রি বাদ দিয়ে দেওয়া হয়েছে এনসিইআরটি বই থেকে, ওই চ্যাপ্টার ওই রাজনৈতিক দল বাদ দিয়ে দিয়েছে, কি করে বাদ দেওয়া যায় এই চ্যাপ্টারগুলো? কাল যদি কেউ কলোনিয়াল হিস্ট্রি বাদ দিয়ে দেয়, একটা বাচ্চা ছেলে ভিক্টোরিয়া গিয়ে দেখে জিজ্ঞেস করবে ওটা কি, তখন তাকে বলতে হবে ওটা কি, যে ওটা ব্রিটিশরা এসে বানিয়েছিল। আপনি মুঘল হিস্ট্রি বাদ দিয়ে দিলেন, কালকে একটা বাচ্চা মুঘল খাবার খেয়ে জিজ্ঞেস করবে এটাকে বানিয়েছিল, কালকে তাজমহল দেখিয়ে জিজ্ঞেস করবে এটা কি, তখন আপনি কি বলবেন? ইনফরমেশন জলের মতো। সরকার বই থেকে, এখনো আমরা বইতে পড়ে আছি, সরকার বই থেকে কি হাঁটিয়ে দিল, কি রেখে দিল, কি এসে যায়। ফোন আছে বাচ্চার হাতে, 1 সেকেন্ড লাগে ইনফরমেশন জোগাড় করতে। আগেকার দিনে যে ইনফরমেশন পেতে একটা মানুষকে লাইব্রেরি যেতে হতো, সেই আবার পাড়ার ছোট লাইব্রেরি হলে না পেলে সে মানুষ প্রত্যন্ত গ্রাম থেকে দৌড়ে দৌড়ে কলকাতায় আসছে ন্যাশনাল লাইব্রেরিতে পাওয়া যায় কিনা। তথ্য আগে এতটাই এক্সপেন্সিভ ছিল, আজ নেই। আর জলের মতো সস্তা, এক ট্যাপে অ্যাভেলেবেল সারা পৃথিবীতে সবার কাছে। অতএব এই যে ফালতু ডিবেট যে কি পড়াবো আর কি পড়াবো না, তার থেকে বড় ডিবেট হচ্ছে যে কি করে পড়বো, কি করে তৈরি হবো পরবর্তীকালের জন্য। এবং প্রত্যেকটা ভিডিও করে র্যান্ট করাটাই শুধু সলিউশন নেই। সলিউশন কি? এ সলিউশন হচ্ছে যে আমরা একটা পৃথিবীর দিকে যাচ্ছি যেটা সারা পৃথিবীতেই এডুকেশন নিয়ে আলোচনা হচ্ছে, যে ইট ইজ গোয়িং টু বি আ মাল্টি ডিসিপ্লিন ওয়ার্ল্ড। মানে আগেকার যুগে যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছে, আমরা কিন্তু স্পেশালিস্ট দেখেছি। স্পেশালিস্ট অ্যাকাউন্টেন্ট, একজন ডক্টর, তিনি স্পেশালাইজ তার ফিল্ডে, এবং এরকম কিন্তু আমরা ব্যাংকার, বিভিন্ন রকম স্পেশালাইজড ফিল্ড দেখেছি। কিন্তু এআই যখন ইনফরমেশনকে এত সস্তা করে দেবে, এবং যখন মানুষের যেসব লো ক্রিয়েটিভ জোনে যে কাজগুলো পড়ে সেগুলো যখন এআই নিজে করে দেবে, তখন কিন্তু মানুষের কাজের যে নেচার সেটা কিন্তু পাল্টে যাবে। এবং কেউ এটাকে এখন সারা পৃথিবী জুড়ে প্রেডিক্ট করতে পারছে না যে আগামী দিনে কাজের নেচার অ্যাকচুয়ালি কেমন হবে। কিন্তু যেটা সারা পৃথিবীতে দেখা যাচ্ছে, যেটা মনে করা হচ্ছে, যে মাল্টিপল ডিসিপ্লিন যদি কেউ পারসিউ করে, তাহলে কিন্তু সে সব কটা ডিসিপ্লিন থেকে ড্র করে একটা কোনো রকম নিজের স্কিল সেট তৈরি করতে পারবে পরবর্তীকালের জন্য, যেটা পরবর্তীকালে দরকার। অর্থাৎ প্রথমে তো আমাদের এই এআই ওয়ার্ল্ডটাকে বুঝে পড়াশোনার যে চ্যালেঞ্জ, পড়াশোনা যে কোন দিকে যাচ্ছে সেইটা বোঝা দরকার। এবং ন্যাচারালি পরীক্ষার পদ্ধতিও পাল্টে যাবে। পরীক্ষার যেসব আজকের দিনে অমুক 10টা চ্যাপ্টার আছে, লোকে মুখস্থ করে গিয়ে তার থেকে কোয়েশ্চেন অ্যান্সার লিখছে, এই পরীক্ষার কিন্তু কোনো দাম থাকবে না। এই পরীক্ষা চ্যাটজিপিটি দিতে পারে, এই পরীক্ষা যে কোনো এআই বট দিতে পারে, এই পরীক্ষার কোনো দাম থাকবে না। আবার যে ইনফরমেশন রিটেন করার যে মানুষের ক্যাপাসিটি, যেটা আগেকার দিনে খুব হাইলি ভ্যালু করা হতো, যে ওই লোকটা না অনেক জানে, ওই লোকটার অনেক নলেজ আছে, সেটা কিন্তু আর দরকার পড়বে না পরবর্তীকালে। কারণ নলেজ এক ট্যাপে, একটা মানুষের পেটে, কোনো মানুষের পেটে অত নলেজ থাকা সম্ভব না, মাথায় অত নলেজ থাকা সম্ভব না, যেটা এখন একটা সামান্য এই ল্যাঙ্গুয়েজ মডেলগুলো করে এআই এর। এটা কিন্তু মানুষের পক্ষে সম্ভব নয়। এবং এআই টেকনোলজিটা সবে এসছে, ইট ইজ গোয়িং টু অনলি গেট বেটার অ্যান্ড শার্পার উইথ টাইম। তো তাই জন্য যেটা বুঝতে হবে যে আমাদের কিন্তু এই যে ইনফরমেশন রিটেন করার যে হাঙ্গার, এই যে ডিগ্রি নিয়ে হাঙ্গার ভারতবর্ষে, যে যা করে ডিগ্রি পেতে হবে, দিস আর অল গোয়িং টু বি ভেরি ইররেলিভেন্ট ইন দ্য ওয়ার্ল্ড ভেরি সুন। খুব তাড়াতাড়ি পৃথিবী থেকে এগুলো অপ্রাসঙ্গিক হয়ে যাবে। এবং তার জন্য কি আমরা আমাদের ভারতীয় বাচ্চাদের তৈরি করতে পারছি, সেইটা কিন্তু এখন প্রশ্ন। এখনো আমাদের যে রিলিজিয়াস এডুকেশন আছে, কনভেন্ট স্কুল হোক, মাদ্রাসা হোক, বা যেসব জায়গায় হিন্দু রিলিজিয়ান নিয়েও পড়াশোনা হয়, যেসব ছোট ছোট সংঘ আছে, এগুলোর ফিউচার কি? আমরা কি রিলিজিয়ানের বেসিসে আমাদের বাচ্চাদের পড়াতে থাকবো, নাকি একটাই ন্যাশনাল ইন্টিগ্রেটেড এডুকেশন হবে, যেটা দেশের প্রত্যেকটা বাচ্চা পাবে,
ডেসপাইট অ্যান্ড ইনস্পাইট অফ দেয়ার ধর্ম, জাতি, রিলিজিয়ান, কাস্ট, হোয়াট এভার। এবং তাতেই কিন্তু একটা ট্রু ইন্ডিয়ান তৈরি হবে। আমরা সেইটার দিকে কতটা কাজ করেছি। তো এই এডুকেশন পলিসি টোটাল ওভারঅল নিয়ে আমি অনেক গল্প শুনছি যে ধর্মেন্দ্র প্রধানকে হাঁটিয়ে দেয়, এইটার যে এই পেপার লিক, অমুক তুসুক। বাট আমার কথা হচ্ছে যে ঠিক আছে, ইটস এ বিগিনিং অফ আ কনভারসেশন, বাট দ্য রিয়েল কনভারসেশন ইজ দিস, যে এনইপি 2020 সালে প্রপোজ করা হয়েছে তার ইমপ্লিমেন্টেশন 6 বছর বাদে কেন হয়নি, কবে ইমপ্লিমেন্টেশনটা হবে। এই ইমপ্লিমেন্টেশন হতে হতে তো ভারতের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটাই হারিয়ে যাবে। এই ইমপ্লিমেন্টেশন যদি 20 বছর বাদে হয়, দেশটা নিশ্চয়ই এত ইয়াং থাকবে না। তাই এইগুলো কিন্তু সিরিয়াস টকিং পয়েন্ট। ভারতের এডুকেশনের এই সিস্টেম, তাই নিয়ে আপনার কি মনে হয়, এবং আজকে আমরা এডুকেশন সিস্টেমে বিয়ন্ড পলিটিক্স কোথায় দাঁড়িয়ে আছে এবং এটা কতটা ইম্পর্টেন্ট ভারতের জন্য পরবর্তীকালে পৃথিবীর একটা শ্রেষ্ঠতম দেশ হওয়া, একটা ডেভেলপ দেশ হওয়ার জন্য আপনার কি মতামত, এই নিয়ে আমাকে কমেন্টে লিখে জানান। আপনি দেখছিলেন জিও কাকা। আমরা এই চ্যানেলে জিও পলিটিক্স নিয়ে প্রত্যেক দিন একটা ভিডিও করি। তাই আপনার যদি জিও পলিটিক্স পছন্দের সাবজেক্ট হয়, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামীকাল জিও পলিটিক্সের নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।